নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলো সত্যি চ্যানেলে স্বাগতম। শুরু হচ্ছে আজকের গল্প, অমাবস্যার রাত। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, এই ছিল আমার রোজকার রুটিন। এই একঘেয়েমি জীবন আমার আর ভালো লাগছিল না। তাই ভাবছিলাম যদি কোথাও একটা থেকে ঘুরে আসা যায় তাহলে কিন্তু মন্দ হবে না। আমি এই ঘুরতে যাওয়ার প্রস্তাবটা পায়েলকে দিতে সে বলল, সত্যি রে, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। এক কাজ করি, চল এই উইকেন্ডে আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। শহরের হট্টগোল থেকে দূরে গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে। বেশ, তো তবে শুভ কাজে দেরি করে লাভ নেই। এই উইকেন্ডেই যাচ্ছি তাহলে তো গ্রামের বাড়িতে। পায়েল আমার অফিস কলিগ। এই কয়েক বছরে আমাদের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। আর ওর মুখে ওর গ্রামের বাড়ির কথা অনেক শুনেছি। আর শুনেছি ওর দাদু নাকি আবার একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। কথা মতো শনিবার সকালে ট্রেনে করে পৌঁছে গেলাম পায়েলের গ্রামের বাড়িতে। পায়েলের বাড়িতে সবাই খুব মিশুকে, তাই খুব সহজেই সবার সাথে আলাপ হয়ে গেছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন আমরা দুজনে গল্প করছিলাম তখন পায়েলের দাদু এসে বলল, তা কি দিদি ভাইরা, এতদিন পর গ্রামে এসে তোমাদের কেমন লাগছে? সবাই ভালো মতন খাওয়া দাওয়া করেছো তো? আমি বললাম, হ্যাঁ দাদু, এখানে এসে খুব ভালো লাগছে। আর পায়েলের কাছে আপনার সাহসিকতার গল্প অনেক শুনেছি। আপনি নাকি সত্যিকারের একবার ভূতও দেখেছিলেন। দাদু, আমার অনেক দিনের ইচ্ছে আপনার কাছে ওই গল্পটা শোনার। হ্যাঁ দাদু, ওই ভূতের গল্পটা শোনাও না। সেই ছোটবেলায় গল্পটা শুনেছিলাম, এখন আরেকবার শোনাও না প্লিজ। হ্যাঁ দাদু, শোনান না গল্পটা প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি শোনাচ্ছি। আমি বরাবরই খুব সাহসী পুলিশ অফিসার ছিলাম। আমার ভয়ে সেই সময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আমার পুরো পুলিশের কর্মজীবনে এমন কোনো কেস ছিল না যা আমি সলভ করতে পারিনি। তবে হ্যাঁ, একটা কেস আমার কাছে এসেছিল বটে। তখন আমার পোস্টিং ছিল বর্ধমানে। সেই সময় ওখানকার জমিদার ছিলেন ভট্টাচার্যবাবু। ওনার 8 বছরের একটা ছেলে সন্তানও ছিল। তবে প্রথম পক্ষের বউ ক্যান্সারে মারা যাওয়ার পর ওনার ছোট ছেলেটির মুখের দিকে তাকিয়ে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু বিয়ের ঠিক 1 বছরের মাথায় একদিন আমাদের কাছে খবর আসে ভট্টাচার্যবাবুর খুন হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখলাম ভট্টাচার্যবাবু খাটের ওপর মৃত অবস্থায় পড়ে, আর একটু দূরে তার 8 বছরের ছোট ছেলেটি গলা কাটা অবস্থায় উপুর হয়ে পড়ে আছে। আর এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখতে পেলাম খাটের ঠিক বাম দিকে তার দ্বিতীয় স্ত্রী হাত পা মুখ বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। ভট্টাচার্যবাবুর প্রতিপত্তির অভাব ছিল না, তাই প্রথমটা আমরা ছিনতাইকারীদের কাজ বলেই মনে করেছিলাম। কিন্তু তল্লাশি করে জানতে পারি ওনার ঘর থেকে কিছুই চুরি যায়নি। তাহলে এই খুনগুলো করল কে? আশেপাশে লোকদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ভট্টাচার্যবাবু খুবই সহজ সরল মানুষ ছিলেন, কারোর সাথেই ঝুট ঝামেলাতে জড়াতেন না। তাই ওনার কোনো শত্রু থাকতে পারে বলে কেউই সেরম ঠিক জানে না। অনেক দিন হয়ে যাওয়ার পরও এই কেসটার আমি কোনো কুল কিনারা করতে পারছিলাম না। এমনকি খুন করার অস্ত্রটাও
আমি খুঁজে বার করতে পারিনি। তখনই আমাদের বংশগুরু শ্রী সিদ্ধেশ্বর মহারাজের কথা মাথায় এলো। উনি ছিলেন ত্রিকালদর্শী সিদ্ধ পুরুষ। আমার জীবনে যখনই কোনো বিপদ এসেছে অথবা আমার কোনো পরামর্শের দরকার হয়েছে, আমি বারংবার ওনার কাছেই ছুটে গেছি, আর আমার সব প্রশ্নের উত্তর আমি ওনার কাছেই খুঁজে পেয়েছি। তাই এবারও অন্যথা করলাম না, গুরুদেবের কাছে ছুটতে গেলাম। গুরুদেব আমাকে দেখা মাত্রই বলল, কিসের এত অস্থিরতা তোর? তোকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্ন তোকে তাড়া করে বেড়াচ্ছে, যার উত্তর তুই আমার কাছে জানতে এসছিস। আমি তখন গুরুদেবের সামনে হাত জোর করে প্রণাম করে সব ঘটনাটা খুলে বলি। আপনিই বলুন গুরুদেব, এইবার আমি এই কেসটার কিভাবে সমাধান করব? সব শোনার পর গুরুদেব বললেন, একটা উপায় আছে, তবে সেটা খুব কঠিন। তুই ভয় পাবি না তো? তখন আমার মানসিক অবস্থা এমন ছিল যে আমি যা কিছু করতে রাজি ছিলাম। আমি গুরুদেবকে বললাম, গুরুদেব আপনি খালি উপায় বলুন, আমি এই ঘটনার শেষ দেখতে চাই। বেশ, আগামী শনিবার ঘোর অমাবস্যা, ঠিক রাত 12টার পর গ্রামের উত্তর দিকের শ্মশানটায় তোকে আসতে হবে, আর সাথে করে কিছু পুজোর সামগ্রীও নিয়ে আসতে হবে। এখন যা। গুরুদেবের কথা মতন আমি শনিবার পুজোর সব সামগ্রী নিয়ে শ্মশানে পৌঁছাই। শ্মশানে পৌঁছেই দেখি ততক্ষণে গুরুদেব তার একজন শিষ্যকে সাথে নিয়ে যজ্ঞ শুরু করে দিয়েছেন। আমি যেতেই গুরুদেব আমাকে ইশারায় বসতে বললেন। এরপর একটা স্বস্তিক চিহ্ন দিয়ে আমাকে বললেন, আমি বলা না অবধি এই স্বস্তিক চিহ্নটার ওপর থেকে হাত সরাবি না। তাতে তোর চারিপাশে যাই হয়ে যাক না কেন, মনে সাহস রাখবি। আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। আমি এখন আমার মন্ত্র বলে সেই মৃত ব্যক্তিকে আমার শিষ্যের মধ্যে প্রবেশ করাবো। তবে মাথায় রাখবি, হাতে সময় কিন্তু খুব অল্প। যা জানার তা এর মধ্যেই জেনে নিতে হবে, অন্যথা দেরি হলে সবার বিপদ, এমনকি প্রাণহানিও হতে পারে। এরপর গুরুদেব নিজের মন্ত্র শুরু করলেন। মন্ত্র শুরু করা মাত্রই আমাদের চারিপাশে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সেই ঝড়ের দাপট এতটাই তীব্র যে মনে হচ্ছে সেইটা আমাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে। যজ্ঞের আগুনও প্রায় নিভে যাওয়ার অবস্থায়, কিন্তু একটু পর সব ঝড় নিজে থেকেই থেমে গেল। আর গুরুদেব বললেন, উনি এসে গেছে, যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করে নে। আমি একটু সাহসের সঞ্চার করে জিজ্ঞেস করলাম, ভট্টাচার্য বাবু, আমার কথা শুনতে পারছেন? ভট্টাচার্য বাবু, আমি ইন্সপেক্টর বিক্রম। আমি আপনার খুনের ইনভেস্টিগেশন করছি। আপনার বউয়ের মাথায় আঘাত লাগার কারণে তিনি খুনের ব্যাপারে সেরম কিছুই আমাদের বলতে পারেননি, এমনকি খুনিদের চেহারাটাও তিনি ঠিক করে দেখতে পারেননি।
এতদিন হয়ে যাওয়ার পরও আমি আপনার খুনিদের খুঁজে বের করতে পারিনি। তাই আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন? বলতে পারবেন আপনার খুন কারা করেছে? আমার খুনিদের ধরতে হলে আমার ঘটনাটা আপনাকে প্রথম থেকে শুনতে হবে। আমার প্রথম বউ যখন ক্যান্সারে মারা গেল, তখন আমি আমার ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করি। সুজাতা বয়সে আমার থেকে একটু ছোট ছিল। প্রথম দিকে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমি জানতে পারি সুজাতার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর সেই ছেলেটার সাথে বিয়ের পরও মাঝে মাঝে এসে দেখা করে। রাগ সামলাতে না পেরে আমি আমার লেটেল দিয়ে সেই ছেলেটাকে পিটিয়ে গ্রাম ছাড়া করি। কিন্তু তখন বুঝতে পারিনি এর খেসারত আমাকে ও আমার ছোট ছেলেটিকে নিজের প্রাণ দিয়ে চুকোতে হবে। সেই রাতে সুজাতা ইচ্ছা করেই বাড়ির দরজা খুলে রেখে দিয়েছিল। আমরা সবাই যখন ঘুমিয়ে পড়েছি, সেই ছেলেটা ঘরে ঢুকে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। আমার চিল্লানোর আওয়াজ শুনে ছেলের ঘুম ভেঙে যায়। তাই ওর মুখ বন্ধ করার জন্যে ওকেও নৃশংসভাবে খুন করে, আর ছুরিটা আমাদের বাড়ির পিছনের পুকুরে ফেলে দেয়। তারপর সুজাতার হাত বেঁধে রেখে এমন করে আমার খুনটা সাজানো হয় যাতে কেউ তাদের সন্দেহ না করতে পারে। ইন্সপেক্টর সাহেব, আমার আপনার কাছে একটাই অনুরোধ। আমার প্রাণ গেছে তাতে আমার কষ্ট নেই, কিন্তু আমার সোনার টুকরো ছেলেটাকে যারা খুন করেছে তাদের শাস্তি আমি চাই। তাহলেই আমার আত্মার শান্তি হবে, তাহলেই আমার আত্মার শান্তি হবে। এই কথা শেষ হওয়া মাত্রই গুরুদেবের শিষ্য জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে ভট্টাচার্যবাবুর কথার সূত্র ধরে তার বাড়ির পিছনের পুকুর থেকে সেই খুনে ব্যবহার করা অস্ত্রটা আমরা উদ্ধার করি। আর একটু চাপ দিতেই তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুজাতা নিজের দোষ স্বীকার করে, আর সেই ছেলেটি কোথায় লুকিয়ে আছে তারও সন্ধান আমাদের দেয়। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আর এইরকমই সত্যি ভৌতিক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।